সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আমেনা মহসিন। অনেক দিন পরে এলেন আপা। অনেকদিন পরে, বহু বছর। এটা আমি কাউন্ট করতে পারছি না কবে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। যাই হোক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি কাগজ দেখে নিই, তারপরে আপনার সঙ্গে আলোচনায় যাব। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের, নোয়াখালীতে যুবদল নেতা, ঘাটাইলে যুবক, নড়াইলে শিশু হত্যা, শেরপুর ও গফরগাঁয়ে 3 জন খুন। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে। 100 দিন। মানবজমিন ফিরে এলো গায়েবী মামলা, কোন পথে অর্থনীতি। দেশ রূপান্তর 100 দিন, আপত্তি থাকলেও সরকারে আস্থা। খবরের কাগজ, সরকারের 100 দিন, ইনকিলাব, অর্থনীতি চাঙ্গা, ইতিবাচক উজ্জ্বল, 18 মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। দিনকাল, হাসিনার আমলে 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার, টাকা উত্তোলনে ভোগান্তিতে 6 ব্যাংকের গ্রাহকরা। আলোকিত বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। করতোয়া নেপালের বিদ্যুৎ বাংলাদেশে, পাকিস্তান থেকে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত। টিভিএস স্যাটারডে, fuel supply directly from ship to single point mooring soon as operator finally picked. The Financial Express, Hasina regime cooked economic growth data. আজকে শিরোনামে যেটা আমরা দেখছিলাম, একাধিক কাগজের শিরোনাম, এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন। আপনারা জানেন কোন প্রেক্ষাপটে কিভাবে এই সরকার প্রতিষ্ঠিত হলো। তো আপনার দৃষ্টিতে এই 100 দিনে আমরা কি দেখতে পেলাম? দেখুন মতি ভাই, প্রথমে আপনাকে একটা কথা বলি। 100 দিন আমরা বলছি, কিন্তু প্রেক্ষিতটা, যে কথাটা আপনিও বললেন প্রথম দিকে, যে কোন প্রেক্ষিতে সরকারটা এসেছে, এবং আমি অনেকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে একটা উত্তর দেয় যে আগের চেয়ে আমরা বেটার। আগের চেয়ে ওরা মেন করতে চাচ্ছে যে আগে যে মানে অনেকগুলো বছর ধরেন সেই জায়গাটা থেকে আমরা ভালো আছি। সো আমার মনে হয় সেটা একটা ইতিবাচক দিক, যে আমরা আগের চাইতে ভালো আছি। এখন এই গত 15 বছরে আমরা যা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়, গত 15 বছরে ধরেন আপনি তো পুরো ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে না। আমি যদি বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সেখানেও ধরেন যে ধরনের রাজনীতিকরণ করা হয়েছে, এগুলো আমরা কিন্তু আগে দেখিনি। মানে বিশ্ববিদ্যালয়ের সাথে মানে ধরতে গেলে তো সারাটা জীবনই ওখানে গেল, তাই না? যে ধরনের নিয়োগ হয়েছে, নিয়োগ প্রক্রিয়া, মানে আমরা নিচের মানে হতভম্ব হয়ে গেছি যে কী করে এগুলো সম্ভব হলো, সেই জায়গাগুলো। তারপরে ধরেন বিভিন্ন প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু দলীয়করণ করা হয়েছে। এটা এমন না যে আগে করা হতো না, আমি কিন্তু এটা ডিনাই করছি না, আগেও করা হতো। কিন্তু ধরেন একটা সরকার যদি 15 বছর আপনি ক্ষমতায় থাকে, তখন দলীয়করণের মাত্রাটা ন্যাচারালি অনেক বেশি হবে। এবং সামহাও আমি জানি না কেন আমাদের মানে এখানে আমাদের যে সরকারি ক্ষমতায় থাকে না কেন, তারা সব সময় মনে করে যে তারা কোনো বিউরোক্রেসি বলেন, কোনো ইনস্টিটিউশনকে যেটা প্রাতিষ্ঠানিকীকরণ আমরা বলি না, সেটা মানে গড়ে উঠতে দেয় না। সেই জায়গাটাতে যেহেতু দলীয়করণ হয়ে যায়, প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে। কিন্তু ক্ষমতা যদি বদল হতে থাকে, তখন কিন্তু আপনি দলীয়করণেরও একটা মাত্রা থাকে, এবং একটা প্রফেশনালিজম আপনি যেগুলো হয় আমরা সেটা নিজের গতিতেই চলতে থাকে, যেটা একটা গণতান্ত্রিক দেশে, যেটা একটা হ্যাঁ, ধরেন বিশ্ববিদ্যালয়ে তো সবসময় ছাত্র রাজনীতি ছিল, কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগও থাকতো, ছাত্র দলও থাকতো। কিন্তু গত ধরেন 15 বছরে আমরা কিন্তু দেখেছি শুধু একটা দলই আছে। এই জিনিসগুলো আমরা নিজেরাই দেখেছি, যেগুলো সেগুলোরই কথা বলছি। সেই জায়গাগুলোতে ধরেন এখন আমি 100 বছরে আমি তো মেরিকুলাস কিছু আশা করতে পারি না। 100 দিনে
সরি 100 দিনে 100 দিনে আমি মিরাকুলাস কিছু আশা করতে পারছি না, কিন্তু কতগুলো পজিটিভ দিক আছে আমি যদি ধরি, যেরকম গতকালই আমি আমার এক ছাত্রের সাথে কথা বলছিলাম, ওরা বললো হ্যাঁ ওরা ক্লাসে ফিরে গেছে, ওরা পরীক্ষা দিচ্ছে। সো এই যে ছাত্র এবং তারা মাঝখানে যে ভেঙে গেল যে কিছুদিন মানে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখলাম যে ছাত্ররা ক্লাসে যাচ্ছে না, সেই জায়গাগুলো তো আমরা সমাধান করতে পারছি, রিজলভ করতে পারছি, এবং পরীক্ষা মানে ওরা ক্লাসে ফিরে যাচ্ছে। আমার কাছে এটা একটা বড় অর্জন মনে হয় যে ক্লাসে ফিরে যাচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে এবং তারা মনে করছে যে তারা এখন আবার তাদের জীবনে স্বাভাবিক জীবনে ফেরত যেতে চাচ্ছে। আমি বলছি সাধারণ ছাত্রছাত্রীদের কথা, যাদের সাথে আমার কথা হচ্ছিল, মানে গত 2 দিন ধরে আমি কথা বলছিলাম। তারপর অর্থনীতি দেখেন, সেটাও কিন্তু আগের চাইতে জিনিসপত্রের দাম কিন্তু একটু কমতে আরম্ভ করেছে। জিনিসপত্রের দামের জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই, এই মৌসুমে কিন্তু সবসময় শাকসবজির দাম একটু চড়া থাকে। আমি এটা কম্পেয়ার করছিলাম গত বছরের সাথে, তখন এইটা সিজনটা এরকম থাকে যখন ধরুন শীতের সবজি বাজারে আসতেছে এবং গরমকালে সবজি চলে যাচ্ছে। সো সেই জায়গাটাতে কিছু বাড়তি আছে, আমি সেটা ডিনাই করছি না, মাছ মাংস সব কিছুর দামই অনেক বেশি, কিন্তু তারপরেও তো ম্যাক্রো লেভেলে তো আমরা স্টেবিলাইজ কিছুটা করছি, তাই না? আগে যেরকম বলা হচ্ছে না যে আমি টাকা ছাপাচ্ছি, সেই জায়গাগুলো থেকে তো থেমেছে না। এবং আমাদের ধরেন ব্যাংকগুলো যেভাবে লুটপাট হয়েছে সেখানে টাকা পয়সা তো নেই, সেই জায়গাগুলোকে তো শক্ত হাতে, আমি বেশ কয়েকজন ব্যাংকারের সাথেও কথা বলেছি এবং আমরা জানি যে মানসুর সাহেব খুবই একজন মানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনি একজন খুবই প্রফেশনাল মানুষ এবং শক্ত হাতেই উনি জিনিসগুলোকে ধরেছেন। সো আমার মনে হয় আমাদের এখানে কিছুটা কষ্ট হলেও হয়তো আমরা আর 2-1 মাসের মধ্যে একটা স্টেবল অবস্থায় ফিরে যেতে পারবো। যেই জায়গাটা খুব মানে কনসার্নিং সেটা হলো ল অ্যান্ড অর্ডার। আপনি এখানে খবরগুলোও যে পড়ছিলেন, সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু খুবই কনসার্নিং হয়ে যাচ্ছে এবং এই জায়গাটাতে মানে ইকোনমিও কনসার্নিং, কিন্তু আমি আশা করছি যে সেই জায়গাটাতে একটা ধরেন 2-3 মাসের মধ্যে একটা স্থিতিশীলতাটা আসবে। তো ল অ্যান্ড অর্ডারের জায়গাটা সেটা একটা বিরাট জায়গা, মানে সেখানে পুলিশের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঠিক সেভাবে, যেটা আপনাকে প্রথমেই বললাম যে ধরেন এত দলীয়করণ হয়েছে যে পুলিশের অনেকে নেই, হয়তো ওরা ভয়ও পাচ্ছে আসতে। এবং কিছুদিন আগে 2-3 দিন আগে আমরা দেখলাম যে একটা বক্তব্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এসেছে যে যারা মানে সবাই যেন ফিরে আসে এবং সেই আস্থাটা যেন আবার প্রতিষ্ঠিত হয়। সো আমি আশা করব যে এই জায়গাটাতে আমাদের আরো মনোযোগী হতে হবে অবশ্যই। এবং ধরেন আরো একটা জায়গা যেটা আমার কাছে কনসার্নিং মনে হচ্ছে, সেটা হলো এক একজনের নামে অনেকগুলো মামলা হচ্ছে, এতগুলো, মানে আপনি এভিডেন্স ছাড়া কিন্তু আপনি মামলা করতে পারেন না, এবং কিছু গায়েবী মামলা হচ্ছে, তাই না? এবং ধরেন আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষকের নামে হচ্ছে, অনেকের নামেই হচ্ছে, মানে 40টা। এগুলো কিন্তু যদি হয় তাহলে তখন কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক ফিরে আসবে। এবং আমি আশা করব যে ইন্টারিম মানে গভর্নমেন্ট যারা, তারা এই ব্যাপারে একটু সচেতন হবেন। কারণ আমরা প্রিভিয়াস রেজিমে আমরা কথা বলতে ভয় পেতাম, একটা কথা বলা হতো না যে কালচার অফ ফিয়ার, আপনাকে তো এখানে ডাকতেই পারতাম না, আপনি আমাকে ডাকতেই পারেননি, তাই না? এবং আমি কালচার অফ ফিয়ার। সো আমি আবার সেই জায়গাটাতে ফিরে যেতে চাই না যে ধরেন আমি একটা কিছু বললাম তারপরেই আবার সেটা নিয়েই
একটা প্রতিবাদ করতে পারে মানুষ, আমি আপনার সাথে ডিবেট করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, তাই না? আমরা তো ধরেন এই জায়গাটা ফিরে পেতে চেয়েছিলাম না, আমাদের ফ্রিডমের জায়গাটা, কথা বলার অধিকারটা। তো হ্যাঁ, এখন সবাই কথা বলছে, সেটা একটা ভালো জায়গা যে সবাই তাদের মত প্রকাশ করছে, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন সেটা। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটাতে অবশ্যই এই আইন শৃঙ্খলার জায়গাটা এবং এক একজনের বিরুদ্ধে যে এতগুলো মামলা, মানে আমরা যখনই খবরের কাগজ দেখছি, খবর শুনছি, মানে একটা হত্যা মামলায়, একটা পার্টিকুলার হত্যা মামলায় 300-400 আসামি, এটা কি করে সম্ভব? এবং ধরেন এগুলোকে একটা মামলা টিকবে না, তো একটা মামলাও টিকবে না, তাহলে তো ওই মানে ওটার উপরে থেকে তো সাধারণ মানুষের আস্থাটাই উঠে যাবে। এবং ধরেন আপনি হয়তো সেখানে নেই, কিন্তু মানে এভাবে তো চলতে পারে না, তাই না? জিনিসগুলো এই জায়গাটাতে অবশ্যই সরকারকে নজর দিতে হবে। যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এক্সপার্ট, না আপনি বলতে পারেন বিশেষজ্ঞ না, যেহেতু আপনি অনেক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ছিলেন, এখন এই মুহূর্তে সবচেয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কের কিছুটা টানাপোড়েন আপনি লক্ষ্য করছেন। তো এই অবস্থাতে এই সম্পর্কটা কেন এই অবস্থায় চলে গেল, আর এর থেকে বেরিয়ে আসার কি পথ আছে? দেখেন, সম্পর্ক মানে এটা খুবই দুঃখজনক যে এই সম্পর্কটা, বাংলাদেশ ভারত সম্পর্কটা আজকে যে অবস্থায় আছে। এবং এখানে আমি মনে করি যে ভারতের যে মিডিয়া, তাদেরও একটা বিরাট রোল আছে। ওরা যে মানে তারা যে ধরনের প্রচারগুলা করছে সেটা দুঃখজনক। এবং ধরেন একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকে, তাই না? কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হয়তো ব্যক্তির সাথে সম্পর্ক, কিংবা একটা পরিবারের সাথে সম্পর্ক, কিংবা একটা পার্টিকুলার রেজিমের সাথে সম্পর্ক। এবং এই যে ধরেন আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলি যে মোদি ভাই, আজকে বাংলাদেশ হয়তো এই অবস্থায় আসতো না যদি পরপর এরকম ধরনের আমরা বিতর্কিত নির্বাচন পেতাম না। এবং সেই বিতর্কিত নির্বাচনের জন্য কিন্তু ভারত দায়ী। এই রেসপন্সিবিলিটি ধরুন আমাদের রাজনৈতিক দলের একটা ব্যাপার আছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ, বা আমরাও তো করেছি, আমরা চেয়েছি, দ্যাট ইজ ট্রু। বাট তারাও চেয়েছে একটা পার্টিকুলার রেজিম যেন ক্ষমতায় থাকে। তারা চেয়েছে কারণ ধরেন সেই রেজিম তাদের নিরাপত্তা দিয়েছে। কিন্তু এই নির্বাচনগুলো এইভাবে বিতর্কিত হলো, সেখানে গিয়ে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা কোথায় যে দাঁড়ালো, সেটা তো তাদের ভারত মানে আমার মনে ইন্ডিয়া সবসময় বলে এসেছে নেবারহুড ফার্স্ট পলিসি, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে ইন্ডিয়া ফার্স্ট পলিসিই তাদের ছিল। এবং এই যে নেবারহুড পলিসি থেকে তারা সাকসেসফুল হলো, ওদের কোনো নেবারহুড পলিসিটা থাকলো আপনি দেখেন সাউথ এশিয়ার তো এই যে চিত্র, তাতে তো তা মনে হয় না, তা মনে হবার কোনো কারণই নেই না। এবং দেখেন মানে রিজনাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও তো আমরা দেখতে পারলাম যে কোনোটাই টেক অফ করতে পারলো না সেই জায়গাগুলোতে। সো আমি মনে করি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটার জন্য ভারতকেই সেই দায়িত্বটা নিতে হবে। কারণ বাংলাদেশ থেকে আমরা এমন না যে আমাদের দিক থেকে কোনো ঘাটতি ছিল। এবং দেখেন আমরা আমাদের যেরকম ভারতকে প্রয়োজন, ভারতেরও কিন্তু বাংলাদেশকে প্রয়োজন আছে। এবং ভারতের ওখানে মানে ওদের তো এটা বোঝা দরকার যে ওরা একটা ইন্টারিম রেজিমের সাথে ডিল করছে, তাই না? এবং সেখানে বসে যদি এখন এরকম ধরনের সিচুয়েশন হয় যেখানে আমাদের লোকরা ভিসাই পাচ্ছে না যাওয়ার জন্য, এটা তো ভারতেরও ক্ষতি হচ্ছে। আমরা তো দেখতেই পারছি, আগে দেখেন ওরা আমাদের এখান থেকে শুধু মেডিকেল ভিসাই কত যেত, বা ওখানের ওদের অর্থনীতিতে আমাদের কত অবদান ছিল, ট্রেডের ব্যাপারগুলো আপনি দেখেন। তো আমাদের যদি ওগুলো বন্ধ হয়ে যায়, আমরা হয়তো ডাইভার্সিফাই করব,
জিনিসগুলো অলরেডি শুরু হয়েছে। আপনি তো পত্রিকায় পড়লেনই যে জিনিসগুলো নেপাল থেকে আমরা আমদানি করছি, তারপরে পাকিস্তানে জাহাজ আসছে, তারপরে আমরা গতকালই দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভিয়েতনাম, তারপরে আরেকটা দেশের নামও বলা হয়েছে যেখানে আমি নামটা মনে করতে পারছি না, সেখান থেকে যেন থার্ড কান্ট্রি ভিসাগুলোর জন্য আমরা চেষ্টা করি। সো এই জায়গাগুলোতে আমার মানে ভারতের আমার মনে হয় ইট ইজ হাই টাইম ওদের পলিসি মেকার্স এটা অনুধাবন করা উচিত যে বাংলাদেশের জনগণ কি চায় সেটাকে তাদের সম্মান করা উচিত। আমরা তো ভারতে প্রত্যেকটা গণতান্ত্রিক পরিবর্তনকে একসেপ্ট করি, ওদেরও এইটা যে একটা গণ অভ্যুত্থান ছিল এটাতে তো কোনো ডাউট নেই, সন্দেহ নেই। ওরা এটাকে তো কেউ কনস্পিরেসি বলতে পারে না, এইভাবে কনস্পিরেসি হয় না, মানে এইভাবে যেরকম বিস্ফোরণগুলোটা হয়েছে কোনো সুযোগ নেই কনস্পিরেসি বলার, কোনো সুযোগই নেই। এটা তৃতীয় দেশ এসে কিন্তু এটা করে দিতে পারে না। এবং যেভাবে একটা গণহত্যার মতো মানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো ওদের বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা কোন জায়গাটায় আজকে এসে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও বলা হয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। এখন এটা একটা ক্রাইসিস তো তৈরি হতে যাচ্ছে, ভারত কিভাবে দেখবে এটাকে, আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হয় ভারত এই ক্রাইসিস যেটা তৈরি হতে যাচ্ছে, অনেকে মনে করে মানে আমরা নিশ্চয়ই চাইবো যেটা মানে ইন্টারপোলের মাধ্যমে একটা রেড অ্যালার্ট বলছে জারি করা হবে, আমরা এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে ওনাকে ফেরত চাইবো, সেগুলো আছে। কিন্তু ওই এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে কিন্তু অনেকগুলো এক্সেপশনাল ক্লজও আছে, এবং সেটার মধ্যে আছে আপনি যদি মনে করেন যে এখানে এটা কোনো রাজনৈতিক কারণ এটা পেছনে আছে, কিংবা যদি মনে করেন যেটা গুড ফেথে ট্রায়ালটা হবে না, তাহলে কিন্তু ভারত রিফিউজ করতে পারে। সো ওই এখানে আমি মনে করি না যে ভারত কোনো অবস্থায় আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে ফেরত দেবে, এবং উনি ভারতেই থাকবেন, ওই এক্সেপশনাল ক্লজগুলোই ওখানে থাকবে। এই এক্সেপশনটা সবসময় কি হয়, কিন্তু তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে দেখবে, এটা হতো একটা ব্যাপার। আন্তর্জাতিক সম্প্রদায় আমার দেখেন এখন যে ধরনের মানে আমরা যে দেখছি আন্তর্জাতিক রাজনীতি যা দেখছি, এরকম তো বহু ঘটনা ঘটছে যেখানে আমরা দেখছি মানে অনেক মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, কিন্তু সেখানে ক্রুড পলিটিক্স বা পাওয়ার পলিটিক্স যেটা বলে সেটাই প্রাধান্য পাচ্ছে, এবং সেই জায়গাটায় হয়তো কিছুটা চাপ থাকতে পারে, কিন্তু সেটা যে ভারত তোয়াক্কা করবে আমি সেটা মনে করি না। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অনেকেই বলছেন যে ট্রাম্প আসার পরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কিছুটা পরিবর্তন হতে পারে। আমি মনে করি না যে বড় ধরনের কোনো পরিবর্তন হবে। আমরা যদি ওয়াশিংটনের প্রায়োরিটিসগুলো দেখি, পার্টিকুলারলি ট্রাম্পের, তার কিন্তু 3টা থিয়েটার তার কাছে খুব বড়। একটা হলো ইউরোপ, একটা হলো মধ্যপ্রাচ্য, আর একটা চায়না। এই 3টা থিয়েটার তার কাছে খুব বড় থিয়েটার হিসাবেই থাকবে, এবং সেখানে ধরেন ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার যথেষ্টই কারণ আছে, কারণ নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, এবং অনেকেই এই শঙ্কাটাও করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার বাংলাদেশকে ভারতের লেন্স থেকে দেখবে কিনা, এবং সেই ধরনের কথাবার্তাও হচ্ছে। কিন্তু আমি কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মানে ওখানকারই পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের সাথে এটা নিয়ে কথাবার্তা বলছিলাম, তারা বলছিল যে কি না, এখন
ওই ধরনের, এটা রিপাবলিকানসরাও বুঝে, এটা ডেমোক্রেটসদের মধ্যে এক ধরনের একটা চিন্তা ভাবনা আছে যে না, তারা প্রত্যেকটা দেশকে ভিন্নভাবেই দেখার চেষ্টা করবে এবং করছেও তারা সেভাবে। কারণ ট্রাম্পের একটা হলো কি, সে মাল্টিলেটারালিজম যেটা আমরা বলি না, সেটার দিকে সে খুব একটা এগিয়ে যায় না, সে বায়োলেটারালিজম বা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই যায়। এবং সেখানে বাংলাদেশ তার কাছে যে খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থান ঠিক এই মুহূর্তে হবে সেটা আমি মনে করি না, আনলেস আপনি ইন্ডো প্যাসিফিকের জায়গাটা ধরেন। সেখানে এই ক্যালকুলেশনটাও থাকবে যে চীনের সাথে, তাহলে অলরেডি আমরা জানি যে চীনের একটা অনেকগুলো ওভারচার্স আছে বাংলাদেশের দিকে, এবং চীনের যেহেতু ওরা বলছে যে 60% পর্যন্ত দরকার হলে ট্যারিফগুলোকে নিয়ে যাবে, সো চীন তখন মানে একটা অনেকগুলো অল্টারনেটিভস খুঁজছে। তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে ধরেন বাংলাদেশের সাথে খুব যে একটা বড় পরিবর্তন হবে আমি সেটা মনে করি না। কিন্তু কনসার্নের জায়গাটা হলো ধরেন ইলিগাল ইমিগ্রেন্টসদের যে কথাটা বলছেন উনি, যে তাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন। এখন ওখানে তো বাংলাদেশিও অনেকে আছে যারা ধরেন ইলিগাল ইমিগ্রেন্টস হিসাবে আছে, কিন্তু সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি খুব একটা লাভবান হবে তা কিন্তু না। কারণ যারা ইলিগাল ইমিগ্রেন্টস তারা অনেক ধরনের কাজ করেন ওখানে, যেগুলো ধরেন যারা সাদা চামড়ার মানুষ তারা ওই কাজগুলো করেও না, এবং এরা অল্প পয়সায় সে কাজগুলোকে করে দেয়। সো যারা তাদের এমপ্লয়ার্স তারা তো ক্ষতিগ্রস্ত হবে। সো লেট আস সি, মানে ওনার ওই থ্রাস্টটা কিন্তু ছিল মূলত মেক্সিকানসদেরকে নিয়ে। এখন কতটুকু আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কিন্তু সেটা আমাদের একটা কনসার্নের জায়গা থেকে যাবে। কিন্তু আদারওয়াইজ ব্রডার ফরেন পলিসিতে আমি মনে করি না যে তেমন কোনো চেঞ্জ আসবে। আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন হবে? দেখুন, নাটকীয় আমরা যদি আব্রাহাম অ্যাকর্ডটাকেই ধরি, আব্রাহাম অ্যাকর্ডটার কারণেই তো আজকে মধ্যপ্রাচ্যের এই অনেকটা এই ধরনের অবস্থার মধ্যে চলে গেল। এখন উনি বলছেন যে মানে ট্রাম্প যেটা বলছেন যে উনি শান্তি এনে দেবে, সেখানে অ্যাট হোয়াট কস্ট সেটা একটা বড় প্রশ্ন থেকে যাবে। এবং আমার কাছে কেন যেন মনে হয় যেন উত্তেজনাটা আরো বাড়বে, বিকজ ইরানও তো ইনভলভড আছে। ইরানের কারণেই তো সমস্যা। হ্যাঁ, ইরান ইনভলভড আছে। সো এখানে এবং ট্রাম্পের একটা খুব মানে স্পষ্ট কথা ছিল যে ইসরায়েলের পাশে সে কোনো টেরোরিস্ট রাষ্ট্রকে দেখতে চায় না। টেরোরিস্ট বলতে সে হামাসকে বোঝাচ্ছে। এখন সেই জায়গাটাতে এই সিনারিওটা নাটকীয় পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা হতে পারে যে নেতা মানে যেটা অনেকে আশঙ্কা করছে যে টাকা কমিয়ে দেবে, মানে ইসরায়েলকে সাপোর্ট দেওয়াটা কমিয়ে দেবে, মানে যে মার্কিন যে মিলিটারি এইডটা যেত সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা সেখানে কমিয়ে আনবে। সেটা কমিয়ে আনলেও তো ইসরায়েলের মানে সৈন্য শক্তি অনেক বেশি। সো আমি মনে করি না যে কোনো নাটকীয় পরিবর্তন হবে। সহসা কোনো শান্তি ফিরে আসবে এমন মনে করার কারণ নেই, না কোনো কারণ আমরা তো দেখতে পারছি না। এবং এখানে তো ধরেন বরঞ্চ ট্রাম্প কিন্তু এই স্লোগান দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে, মানে শান্তি ফিরিয়ে আনবে কি জিনিসটা যেটা সে করবে হয়তো, যেটা আমরা আশঙ্কা করছি সেটা হলো যে সে তার সেই সহায়তা যদি বন্ধ করে দিতে পারে, কিংবা মানে সে হামাসের উপরে এমন ধরনের অ্যাটাকগুলো আনলো বা এমন একটা পিস সেটেলমেন্ট আনার চেষ্টা করলো, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আগে ছিল। দেখেন ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল উনি কিন্তু প্রথম ফরেন ভিজিট কিন্তু সৌদি আরবে করেছিল। সো ওই আব্রাহাম অ্যাকর্ডে যেটা আছে না যে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে তারা ভালো সম্পর্কগুলো স্থাপন করে,
তাদেরকে নিয়ে হয়তো মানে প্যালেস্টিন রাষ্ট্রই থাকবে না এরকম একটা জায়গায় নিয়ে যেতে হয়তো চেষ্টা করবে কিংবা ফোর্স করবে এমন একটা অবস্থা যেখানে আপনি মানে অন হিজ ওন টার্মস একটা প্যালেস্টিনে সে প্রতিষ্ঠিত করতে চাইবে, সেটাও হতে পারে একটা সিনারিও আমরা দেখতে পারি। বাট সেটা যদি হয়, আমি এই জিনিসটা একটু করছি, এক্সপ্লেন করছি, তাহলে কিন্তু এই ধরনের সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাবে, যুদ্ধের সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাবে। মানে সেটাতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি না জড়ালেও এই অঞ্চলে শান্তি আসবে না, এবং যেটা আমরা বলি না ওয়ার অফ অ্যাট্রিশন, আপনি কিন্তু চলতে থাকবে। ধরেন হামাসের অ্যাট্যাকগুলো চলতে থাকবে, এখন যেরকম আমরা দেখছি লেবাননেও জড়িয়ে গেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইরান, তো আবার সেটাও হতে পারে ইরান চায়না তাদেরও এক ধরনের আসছে। মানে মানে কতগুলো আমরা যদি ট্র্যাজেক্টরি আনি, সেখানে ইরান চায়নাও কিন্তু একটা ট্র্যাজেক্টরি আসতে পারে, কিন্তু চায়না কিন্তু কখনো কারো যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে না বা জড়ায় নাই এই পর্যন্ত আমরা দেখিনি ওরকম ধরনের যুদ্ধ, মানে আনলেস চায়না মনে করে যে সেটা ভারতের সাথে সেটা একটা ডিফারেন্ট ইস্যু তাদের, কিন্তু ভারতের সাথে ট্রেডও চায়নার অনেক আছে। সো চায়না কখনোই সরাসরি পলিটিক্সের মধ্যে ইনভলভড হয় না, বাট ইরান একটা অল্টারনেটিভ চায়নার মাধ্যমে হয়তো খুঁজে পাবে, যেটা সে অলরেডি আছে, ইরানের একটা অল্টারনেটিভ আছে। সময় শেষ আপা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবারও দেখা হবে আপনার সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।